আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত জুলাই বিপ্লবের আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। রোববার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন আন্দোলনকারীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে কয়েক দফা কথা কাটাকাটি হয়। সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান। সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই, শুনেন, উপদেষ্টা আপনি বলবেন, কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন? আমার ঢুকেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন, আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। আচ্ছা, আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হাসানুল শাওন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, আন্দোলনকারীরা কি বলছেন? আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা? সেখানে হাসনাত আব্দুল্লাহ এসেছেন, আমরা জানিয়েছি দর্শকদের। এখন কি অবস্থা আমাদের জানান। নাহিদ, আপনি আসলে যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে আসলে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আসলে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান করে। তো এরপরে আসলে হাসনাত এখানে আসছেন এবং তিনি তাদেরকে নানাভাবে আসলে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে দাবি সেটি খুবই যৌক্তিক দাবি এবং এই দাবির সাথে তারাও একমত। কিন্তু আন্দোলনকারীরা আসলে তাদের যে স্বীকৃতি এবং পুনর্বাসন সেটির নিশ্চয়তা নিয়ে আসলে ঘরে ফিরতে চান। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে আসলে বলে আসলেও তাদের স্বীকৃতি এবং পুনর্বাসনের ব্যাপারে আসলে আশাবাদী হওয়ার মতো কিছু তারা পাচ্ছেন না বলেই তারা বলছেন। এবং সেক্ষেত্রে তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। সেক্ষেত্রে অনেকেই তাদের অভিযোগ করছেন যে তাদের অনেকের সুচিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না বা করা হচ্ছে না, এবং তাদের কর্মসংস্থান বা পুনর্বাসন এই বিষয়গুলো যাতে নিশ্চিত করা হয় সরকারের পক্ষ থেকে। এতদিনেও এই জিনিসগুলো যেহেতু নিশ্চিত করার মতো কোনো আশ্বাস তারা পাচ্ছেন না বলেই তারা অভিযোগ করছেন, এবং সেরকম কোনো লক্ষণও তারা চেষ্টা করছেন। তাদের বিষয়গুলো নিয়েই আসলে হাসনাত আব্দুল্লাহ এখানে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তাদের সাথে অনেকক্ষণ ধরেই আসলে কথা বলছেন। তিনি তাদের যেটা বোঝানোর চেষ্টা করছেন যে এই বিষয়ে সরকার কাজ করছে, সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, এবং এই বিষয়ে খুব ভালো কোনো উদ্যোগী নিবে, এবং এই তাদের যেই স্যাক্রিফাইস বা আত্মত্যাগ সেই বিষয়গুলো আসলে এই সরকার খুবই গুরুত্বের সাথে দেখবে। সেই বিষয়গুলো সেই আশ্বস্ত করার আসলে চেষ্টা তারা করছেন। তো এর আগে আসলে আপনি জানেন যে আগারগাঁ সড়কে তারা অবস্থান নিয়েছিলেন, শ্যামলী আগারগাঁ সড়কে। তো সেখান থেকে তারা রাতে 11টার পরে মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসেন। তো তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে আটকে দেওয়া হয়েছিল। এরপরেই তারা সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান নেয়, এবং এখন পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় আছে। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবন যেহেতু অনেক সেনা সদস্যর উপস্থিতি তো এখানে সবসময়ই থাকে সাম্প্রতিক সময়ে। তো এরকম একটি পরিস্থিতি আসলে এখানে বিরাজ করছে। হাসনাত আব্দুল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা তাদের দাবি
দাবি আদায়ের প্রকৃত আশ্বাস কোনো উপদেষ্টা বা কোনো মহল থেকে আসলে তারা প্রত্যাশা করছেন। তো নাহিদ, এই ছিল মোটামুটি এখানকার সবশেষ অবস্থা। দর্শক, যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের আন্দোলনরতদের সবশেষ অবস্থা শুনছিলেন। আগামী সপ্তাহে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হবে, যার নীতিমালায় শহীদ পরিবারকে আজীবন ভাতা ও আহতদের সারা জীবন বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর বিক্রম। যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের এই দাবি অযৌক্তিক উল্লেখ করে দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। রোববার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন, সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন, জানাচ্ছেন নজরানা চৌধুরী। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি কলেজের সামনের মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কটিও অবরোধ করে তারা, যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ইজতেমার আখেরি মোনাজাতের জন্য তারা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে। বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। এদিকে রোববার পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে তিতুমীর কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক এবং কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়া হবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত জানানোর পর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল করে। আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেয় তারা। যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের ভাইদের পাশে বোনরা সবসময় আছি। উপদেষ্টা হুট করে আজকে জানান দিয়েছে যে কোনোভাবেই সম্ভব না। তাহলে 4 দিন আগে উপদেষ্টা কোথায় ছিল? 4 দিন আগে কেন তিনি তার এই বিবৃতিটা দিতে পারলো না? আমার অনুসন্ধানত 4 থেকে 5 জন ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দায়ভার কে নেবে? রাষ্ট্র কেন আমাদের সাথে বিচারিতা করছে? ওনারা মানবেই না, তাহলে আরো আগে কেন বললো না? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া বিকল্প নেই। নির্বাচন প্রক্রিয়া দেরি হলে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। রোববার ঢাকার কদমতলীতে দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। দলের 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কদমতলীতে এই কর্মশালা বিএনপির। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে স্বৈরাচারের আমলে তারা এ কথা বলার সাহস করেনি। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্কের জবাবও দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব তত দ্রুত আমরা
পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে দেশ নতুন করে সংকটে পড়তে পারে বলে মনে করেন তারেক রহমান। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জবাবদিহি নিশ্চিত করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপির দীর্ঘ সংগ্রাম ভোটের অধিকারের জন্যই। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। রোববার বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে শেহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তার অসুস্থতা থেকে রক্ষা এবং সুস্বাস্থ্য কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও চিঠিতে আরও বলা হয়, পাকিস্তান বিএনপির চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম জিয়া। জনসেবার প্রতি তার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন তারা। যাত্রা শুরুর আগে বিমানবন্দরে তারা গণমাধ্যমকে জানান, এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর বিএনপির 3 নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তারেক রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন না। তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবেন। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। তারেক সাহেব উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে জনরোষে পড়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় আহত হয় ওসি সহ পুলিশের 6 সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি ভ্যান। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের মুদি দোকানি সাফায়েত হোসেন গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিলেন টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ সময় স্থানীয়রা পুলিশের গাড়ির গতিরোধ করলে পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। খবর পেয়ে ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তারাও তোপের মুখে পড়ে। এ সময় এক পুলিশ সদস্যকে আটক করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিকে উদ্ধার করে। তবে পুলিশ বলছে, সরকার বিরোধী লিফলেট বিতরণ করার অভিযোগে তারা সাফায়েত হোসেন গাজীকে গ্রেপ্তার করে। সে সময় এলাকাবাসী তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে।
পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, রোববার বিকেলে আব্দুল ওহাবকে বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন, কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশো লোক জড়ো হয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে ৮ জন পুলিশ সদস্য আহত হন। পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান জানান, আব্দুল ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। পুনরায় ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা এবং অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়ানো হয়েছে। রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সন্ধ্যার পর থেকে নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে সংস্থাটি। চলতি মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। অনেকটাই গুছিয়ে উঠছে মেলা। সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার বইপ্রেমীদের স্রোত অব্যাহত থাকলেও প্রথম দিনের তুলনায় ছিল কম। দ্বিতীয় দিনে নতুন 13টি বই প্রকাশিত হয়। সময়ের সঙ্গে মেলা মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমন প্রত্যাশা প্রকাশকদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় পাঠক সমাগম কিছুটা কম, তবে রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে সাহিত্য প্রেমীদের ভিড়। নতুন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মেলায় আসা তরুণ তরুণীরা খুঁজে চলছে তাদের স্বপ্নের গল্প, কবিতার সুর এবং চিন্তার গভীরতা। বইগুলো খুব সুন্দর, অনেক রকমের গল্পের বই ছিল, বা যেগুলো বইতে পড়েছি কম বেশি যে উপন্যাস, ওগুলো দেখলাম, ভালো লাগছে অনেক। আমি প্রতি বছর আসি এবং আমি বইও কিনি, আর আপনার বই পড়তে আমার ভালো লাগে অনেক। মেলার পরিবেশ ভালোই লাগছে, অনেক লোকজন দেখছি বই মেলায়। আগামী দিনগুলোতে পাঠক আগমন বাড়বে এবং বই বিক্রি হবে বলে প্রকাশকরা আশা প্রকাশ করেন। কালকে আমাদের বিক্রিটা একটু ভালো ছিল, আজকে স্বাভাবিক অবস্থা, অন্য হতাশ হওয়ার কিছুই নাই। 15 তারিখের পর থেকে মেলা জমজমাট হবে, শুধু বিক্রি আর বিক্রি। গতানুগতিক আগের বইগুলো বেশি সেল হচ্ছে, আর পাশাপাশি যে নতুন যে আমাদের প্রকাশনী থেকে যে প্রকাশ পেয়েছে সেগুলো আস্তে আস্তে সেল হচ্ছে। এদিকে বাংলা একাডেমির প্রাঙ্গণে জিয়া পরিষদের স্টল উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প, উপন্যাস ও কবিতা সহ নতুন বই এসেছে মোট 13টি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে গুলশান এভিনিউয়ে সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে সিঙ্গার বাংলাদেশ। অত্যাধুনিক স্টোরটি গ্রাহকদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশাবাদী ব্র্যান্ডটি। কায়কোবাদ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। কেমন হতো যদি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স কেনার আগে দোকানে বসেই নেওয়া যেত সেই পণ্য ব্যবহারের অভিজ্ঞতা? গ্রাহকদের জন্য এমনই আধুনিক সুযোগ নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ। সম্প্রতি গুলশান এভিনিউয়ে উদ্বোধন করা হয় সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর। গ্রাহকরা এই স্টোরে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে গৃহস্থালির কাজে সাহায্য করে এমন সব যন্ত্রপাতি নিজের হাতে পরীক্ষা করে কেনার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর বলেন, সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর গ্রাহকদের জীবনধারার উপর ভিত্তি করে অনবদ্য এক অভিজ্ঞতা প্রদান করতে ডিজাইন করা হয়েছে। বলেন, কেনার আগে পণ্য যাচাই করে দেখতে পারার ফলে প্রয়োজন অনুযায়ী সেরা পণ্যটিই বেছে নিতে পারবেন গ্রাহকরা। এই এক্সপিরিয়েন্স স্টোরে আমরা কাস্টমারদেরকে মডার্ন এবং একটা ওয়ার্ল্ড ক্লাস একটা এক্সপিরিয়েন্স দিতে চাই। তো আমাদের এই কনসেপ্ট স্টোর এবং আমাদের রেগুলার স্টোরের পণ্যের দামের কোনো পার্থক্য নেই। ইটস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস অ্যাবাউট দ্য রেঞ্জ। এখানে হয়তো এমন কিছু পণ্য আমরা রাখবো যেটা একটা টার্গেটেড কাস্টমার গ্রুপের জন্য যারা চাচ্ছেন এই ধরনের পণ্যটা। ভবিষ্যতে আমাদের প্রধান যে শহরগুলো আছে সবগুলোতেই আমাদের কনসেপ্ট স্টোর করার একটা পরিকল্পনা আছে। কনসেপ্ট স্টোর কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে বলেও আশাবাদ জানান তিনি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।